নমস্কার বন্ধুরা, ইয়ন্স গ্যালারিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের নিবেদন 4 কিশোরের এক ভৌতিক অ্যাডভেঞ্চার, বাগানবাড়ির যক্ষের ধন। গল্পটি লিখেছেন নিশিকান্ত। আজকের গল্পের বিভিন্ন চরিত্রে রয়েছেন শুভ্রকমল, নীল, সায়নদীপ, স্বস্তিক, দীপ্তিমান, পূজা, দীপ, বাল্মীকি ও আমি নীলাঞ্জন। প্রচ্ছদ অলঙ্করণে ক্রিয়েটোম্যানিয়া। গল্প শোনানোর আগে আপনাদের কাছে একটা অনুরোধ, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপনাদের এক একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অনেক মূল্যবান। চলুন বন্ধুরা, তাহলে শুনে নেওয়া যাক আমাদের আজকের নিবেদন, নিশিকান্ত এর কলমে বাগানবাড়ির যক্ষের ধন। বাবা আবার রসিকতা করে বললেন, আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি করছো সব তোমরা? আগে জানলে পায়ে বেশ ভালো করে ধুলো মাখিয়ে নিয়ে রাখতাম। এতে তোমার পায়ে ধুলো নিয়েও সুখ, আমার দিয়েও সুখ ছিল। কিন্তু এখন তো বাবা সবাই হতাশ হতে হবে। পায়ে যে কোনো ধুলো নেই আমার। উঠে দাঁড়ালেন তিনি। তিনজনকে একসঙ্গে বুকে চেপে ধরলেন, স্নেহ চুম্বন দিলেন তাদের মাথায়। সুজিতি আমার শুধু ছেলে নয় বাবা, তোমরাও আমার ছেলে এখন থেকে। কখনো কোনো দরকার পড়লে আমাকে বলবে। আমার ক্ষমতার মধ্যে হলে আমি নিশ্চয়ই তার ব্যবস্থা করে দেব।
সুজিতের দিকে তাকিয়ে বললেন, তুই চুপ করে দাঁড়িয়ে আছিস কেন রে? যা বাড়ির ভেতরে নিয়ে যা ওদের। মাকে গিয়ে বল ওরা আজ দুপুরবেলা এখানেই খাওয়া দাওয়া করে তবে বাড়ি যাবে। ছেলেরা সব সত্যিই খুব ঘাবড়ে গিয়েছিল সুজিতের বাবার কথায়, কিন্তু তারপর থেকে তিনি যা সব করতে শুরু করলেন তাতে তারা আরো ভ্যাবাচেকা খেয়ে গেল। কিন্তু তারা উত্তরে কিছুই বলতে পারল না, শুধু একবারটি বলল, আসলে বাড়িতে তো কিছু বলা হয়নি কাকাবাবু, তাই আরেকদিন না হয়। আর একদিন আবার নিশ্চয়ই হবে, সে কথা আজই বলে রাখছি। বাড়ির কথা চিন্তা করতে হবে না, বাবুয়া গিয়ে তোমাদের বাড়িতে বলে আসবে। ওরে বাবুয়া, সাইকেলটা বের করে ওদের বাড়িতে গিয়ে বলে আয়। তারপর গল্প স্বল্প, খাওয়া দাওয়া, সে এক মজার অভিজ্ঞতা। প্রথম আলাপ এভাবেই হয়েছিল সুজিতের 3 বন্ধুর সাথে তার বাবার। বাকি 3 বন্ধুদের থেকে সুজিতদের অবস্থা ছিল অনেকটাই ভালো। বারাসাতে একসময় তাদের পূর্বপুরুষদের জমিদারি ছিল, এখন অবশ্য জমিদারি নেই, কিন্তু সেখান থেকে ভালো আয় আছে তাদের। লোক আছে জমি জমা দেখাশোনা করবার জন্য, জমির নানা জিনিস বিক্রি হয়। অমল, বিমল, কমল এ সবই জানে। বারাসাতের বাড়ি থেকে কিছু এলে তাদের বাড়িতেও পাঠিয়ে দেয় সুজিতের মা। ওরা আপত্তি করেছে এ নিয়ে অনেক দিন, কিন্তু উনি শোনেননি। মুখে বলেছেন, কেন আপত্তি করছো বাবা? যে জিনিস সুচিত পাবে তা তোমরা যদি না পাও তাহলে আমার যে মন ভরে না। সুজিতের বন্ধু তোমরা। একদিন দুপুরে 4 বন্ধু একসঙ্গে খেতে বসেছে সুজিতদের বাড়িতে। রবিবার, ছুটির দিন। সুজিতের বাবাও বসেছেন ওদের সাথে। খেতে খেতে গল্প চলছে সমানে। কমল একসময় বলল, আচ্ছা কাকিমা, বলছি আপনাদের কাছে তো অনেক কথাই শুনেছি ওই বারাসাতের বাগান বাড়ি, তো সেখানকার ভালো মন্দ তো অনেক কিছুই খেলাম। একবার সেখানে গেলে হতো না? গিয়ে সবাই মিলে একবার দেখে আসতাম, থেকেও আসতাম না হয় 2-4 দিন। সুজিতের মা খুব উৎসাহ নিয়ে বললেন, বেশ তো, যাও না, থেকে শুধু একদিন। সব ব্যবস্থা করা রয়েছে সেখানে, তোমাদের কোনো অসুবিধা হবে না। তারপর সুজিতের বাবার দিকে চেয়ে বললেন, কি গো, তুমি কি বলো? সুজিতের বাবা বললেন, ছেলেরা যদি যেতে চায় তবে তার সব ব্যবস্থাই আমি করতে পারি। লোকজন, ঠাকুর, চাকর বাকর সব আছে সেখানে, কোনো কষ্ট হবে না। দাদা মারা যাওয়ার পর সেখানে আমাদের আর যাওয়াই হয় না। মাঝে মাঝে কেউ গেলে ওখানকার সবাই খুব খুশিই হয়। বড় তো আছে সেখানে, সে তো একাই 100। ববু আর তার বন্ধুরা গেলে সে সব থেকে বেশি খুশি হবে, প্রাণ দিয়ে ওদের যত্ন আত্নি করার চেষ্টা করবে। পরীক্ষাটা ওদের হয়েই গেছে, এখন পড়াশোনায় কোনো চাপ নেই। এ সময় 2-4 দিন একটা নতুন জায়গায় গিয়ে ঘুরে এলে আমার মনে হয় সবার ভালোই লাগবে। কি হে বিমল, তুমি কি বলো? বিমল বলল, ঠিকই বলেছেন কাকাবাবু, আমরা অনেক দিন থেকেই বারাসাতের ওই বাগান বাড়িটায় যাওয়ার জন্য মনে মনে ঠিক করে রেখেছি। পরীক্ষা ছিল তাই যাওয়া হয়ে ওঠেনি, এবার তো পরীক্ষা শেষ, আমরা যাওয়ার জন্য খুবই আগ্রহী। এবার অমল বলল, আপনি একটা দিন ঠিক করে দিন, আমরা সেই দিনই রওনা হব। সুজিতের বাবা বললেন, বেশ তো, সবাই বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করে অনুমতি নিয়ে নাও। যদি তোমাদের বাড়িতে কোনো আপত্তি না থাকে তবে আমার সাথে কালকেই আমার জিপে করে কলকাতায় চলে যেতে পারবে। কলকাতায় আমার অফিসে পৌঁছে আমি তোমাদের জিপ গাড়িটার সাথে করে নিয়ে যেতে পারি, তোমরা তাতে করেই বারাসত চলে যাবে। সুজিতের বাবার এই প্রস্তাবে একসাথে সবাই আনন্দে লাফিয়ে উঠল। কেউ খাওয়া দাওয়ায় মন দিতে পারল না বিশেষ। সকলেই ছুটল যে যার বাড়ির দিকে। কাল তারা বারাসাতে সুজিতদের বাগান বাড়িতে বেড়াতে যাবে, জিপে করে। তার জন্য বাড়িতে মা বাবার অনুমতি চাই। পরদিন ভোরবেলায় জিপে চড়ে 4 বন্ধু সুজিতের বাবার সাথে রওনা হলো। প্রথমে কলকাতা, তারপর সেখান থেকে এই গাড়িতেই সোজা বারাসাত বাগান বাড়িতে। প্রত্যেকের সাথে শুধু 2-1টা করে জামা প্যান্ট, ব্যাস, আর কিছুই নয়। সব কিছুই সেখানে মজুত আছে তাদের জন্য।
সুজিতের বাবাকে তার অফিস পৌঁছে দিয়ে বাগান বাড়িতে গিয়ে চার বন্ধু যখন পৌঁছলো তখন সন্ধ্যা হয়ে এসেছে। বাগান বাড়ির গেট বন্ধ। বিশাল বাড়ি, আগেকার দিনের রাজরাজরাদের মতো। এত বড় পাকা বাড়ির মালিক সুজিতরা দেখে তিন বন্ধু খুবই খুশি হলো। অমল বলল, বাবাই যায় না, কি বিরাট ব্যাপার। বার দুই হর্ন দেবার পর ক্যাচকোচ শব্দ করে কাঠের বড় গেটটা ভেতর থেকে খুলে গেল। হাতে একটা লাঠি নিয়ে বিরাট লম্বা চওড়া এক মধ্যবয়সী লোক এগিয়ে এলো গাড়ির কাছে। খালি গা লোকটার, পরনে হাঁটু অবধি একটা মোটা কাপড়। এসে জিজ্ঞাসা করল, কাকে চাই? ভরাট গলা, যেন গম গম করছে। চেহারার সাথে গলার স্বরের যেন একটা অদ্ভুত মিল আছে। আমি সুজিত, পলাশপুর থেকে এসেছি। বাবা তার গাড়ি পাঠিয়ে দিয়েছেন আমাদের এখানে পৌঁছে দেওয়ার জন্য। তুমি আমায় চিনতে পারছো না ভরত জেঠু? ওহো, তুমি ছোট দাদা বাবু, এ তো আমার দারুণ সৌভাগ্যের কথা। মনে পড়লো তাহলে এ বুড়ো জ্যাঠার কথা। এরা সব আমার বন্ধু, আমার সাথেই এসেছে। আমরা সবাই এখানে কয়েকদিন থাকবো তোমার কাছে। বেশ তো, বেশ তো, খুব ভালো কথা। থাকবে বই কি দাদা বাবু, এ তোমার বাড়ি, তোমরা না থাকলে মানায়। আমি আর কতদিন পাহারা দেব? তা এখানে দাঁড়িয়ে কথা না বলে ভেতরে চলো। বলেই সে এক দৌড়ে গেল গেটের কাছে। ভালো করে গেট খুলে দিল টান টান করে। গাড়ি ঢুকতে যাতে কোনো অসুবিধা না হয়। গাড়ি এসে দাঁড়ালো বাড়ির মধ্যে গাড়ি বারান্দায়। এর মধ্যে বাড়িতে যারা থাকে তারাও গাড়ির শব্দে কাছে এসে দাঁড়িয়েছে। ভরত আবার একবার দৌড়ে গিয়ে বাড়ির মধ্যে ঢুকে সব আলো জ্বালিয়ে দিয়ে এলো। বাড়ির সব আলো জ্বলে ওঠাতে অন্ধকার যেন দৌড়ে পালালো। তিন বন্ধু অমল, বিমল, কমল, কারো মুখে কোনো কথাটি নেই। সব দেখে শুনে তারা তো অবাক। একটা বড় গোছের কিছু কল্পনা করেছিল দেখার আগে, কিন্তু এখানে এসে আলো অন্ধকারে যা দেখলো তা তো এলাহি ব্যাপার। কমল বলল, মনে হচ্ছে আমাদের এই সফরটা বেশ জম্পেশ হবে। বাকি তিন বন্ধু শুধু হাসল, কেননা তারা জানে কমলের কোনো কিছু খুব ভালো লাগলে তার প্রকাশ ওই জম্পেশ শব্দটাতেই। ভরত এসে সবাইকে দোতলায় নিয়ে এলো, চাবি দিয়ে তালা খুলে দিল। একজন লোক এসে সে ঘরে ঢুকলো। আগে থেকে জানা থাকলে সব ব্যবস্থা করে রাখতাম। তা বাড়ি থেকে কখন বের হয়েছো দাদা বাবু? কখন খেয়েছো? খিদে পেয়েছে নিশ্চয়ই। সুজিত তাকে আশ্বস্ত করে বলল, তোমায় সে চিন্তা করতে হবে না জেঠু। আমার কলকাতা থেকে খাওয়া দাওয়া করেই এসেছি। বাবাই সে ব্যবস্থা করে দিয়েছিলেন। এখন রাত্রিরের খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। বেশি কিছুর আয়োজন করো না যেন। হ্যাঁ, রাত্রিরে আমরা সবাই আজকে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো। কাল সকালে সব কথা হবে। কমল বলে উঠল, আচ্ছা ভরত জেঠু, মুরগি পাওয়া যাবে? মুরগি? খাওয়া দাওয়ার ব্যাপারে কমলের উৎসাহটা বন্ধুদের মধ্যে একটু বেশি। মুরগি পেতে কোনো অসুবিধা নেই জেনে সে বলল, তাহলে আজকে রাতে আর কোনো হাঙ্গামা করতে হবে না। গরম গরম ভাত আর মুরগির মাংসের ঝোল, উফ, একেবারে জম্পেশ। বন্ধুরা সবাই আবার হেসে উঠল কমলের কথায়। সুজিত বুঝল কমলের জায়গাটা খুব ভালো লেগেছে, তাই জম্পেশ কথাটা সে এরই মধ্যে দুবার খরচ করে ফেলেছে। অমল বিমলের জায়গাটা কেমন লাগলো এখনো ঠিক বোঝা যাচ্ছে না। যে লোকটা ঘরে ঢুকেছিল এর মধ্যে সে বেরিয়ে এসে জানালো হয়ে গেছে। ভরত এবার চার বন্ধুকে নিয়ে ঘরে ঢুকল। বিশাল ঘর, সবখানেই একটা আভিজাত্যের ছাপ রয়েছে। দুখানা খাট, ধবধবে চাদর দিয়ে ঢাকা বড় বিছানা, আলমারি, আয়না, ঘরের সাথে লাগোয়া বাথরুম, পুরোপুরি বনে দিয়ানা। তোমরা সব জামা কাপড় ছেড়ে হাত পা ধুয়ে নাও। বাথরুমে তোয়ালে, সাবান সব রাখা আছে। আমি একবার নিচে যাই, তোমাদের রাতের খাবার ব্যবস্থা করতে বলি। ভরত আর দাঁড়ালো না। চার বন্ধু এবার একসাথে হলো।
সবাই চুপচাপ, কেউ কোনো কথা বলছে না। সুজিত জিজ্ঞাসা করলো, কিরে, তোদের কেমন লাগছে জায়গাটা? হ্যাঁ কিরে বিমল, কিছু বলছিস না যে? বিমল বন্ধুদের মধ্যে একটু কম কথা বলে, চুপচাপ থাকাটাই তার স্বভাব। অমল বলে উঠল, আমার ভাষায় দারুণ, আর কমলের ভাষায় যদি শুনতে চাস তবে জম্পে। চার বন্ধু এবার একসাথে হো হো করে হেসে উঠল। জায়গাটা যে বন্ধুদের সবারই ভালো লেগেছে এবার সুজিতের আর বুঝতে অসুবিধা হলো না। রান্নাটা ভালোই হয়েছিল আর খিদেও ছিল, তাই গরম গরম ভাত আর মুরগির মাংস খাওয়াটা বেশ ভালোই হলো। বাটিতে করে ক্ষীর ছিল সকলের জন্য। শেষ পাতে ক্ষীরটা বেশ তৃপ্তিদায়কই হলো। ওরা নিচে খাবার ঘরে যায়নি, দোতলার বারান্দায় বসেই রাতের খাওয়া সারল সবাই। একই ঘরে থাকতে চাইল তারা। ভরত অবশ্য বারবার বলছিল যে সে পাশের ঘর খুলে দিতে পারে, দুজন দুজন করে পাশাপাশি দু ঘরে তারা আরামেই থাকতে পারবে। রাজি হয়নি তাতে বন্ধুরা। সবাই মিলে একসাথে না থাকলে একসাথে আসার আনন্দই নষ্ট হয়ে যাবে, তাই কাউকেই মিস করতে চায় না। চার বন্ধুর যে একই প্রাণ। ভরত এসে ঘরের বাইরের বারান্দায় শুলো। দরজার বাইরেই সে রইল। রাতে কোনো দরকার হলে তাকে ডাকলেই পাওয়া যাবে, এক ডাকেই সাড়া পাওয়া যাবে। ঘুম তার খুবই পাতলা বলেই সে জানালো। এক এক করে বাড়ির সবগুলো আলো নিভে গেল। দরজা বন্ধ করে চারজন একসাথে এসে গোল হয়ে বসল। খাটের শেষ দিকে দুটো জানালা খোলা, হাওয়া আসছে, বাইরে চাঁদের আলো। ঘরের আলো নেভাতেই বাইরে থেকে চাঁদের আলো এসে বিছানায় মাখামাখি করে মিশে গেল। ক্লান্ত ছিল সবাই, তাই বেশি গল্প করা আর হলো না। সবাই শুয়ে পড়তে চাইল তাড়াতাড়ি। দেয়ালে বড় একটা ঘড়ি রয়েছে, টিকটিক করে সে তার উপস্থিতি বারবার বোঝাতে চাইছে। পাশাপাশি দুটো খাট, একটাতে অমল আর সুজিত, অন্যটাতে বিমল আর কমল। অমল ঘুমিয়ে পড়েছে, সুজিতের এখনো ঘুম আসেনি। এপাশ ওপাশ করল কয়েকবার। সারা বাড়ি নিস্তব্ধ। বাইরে ঝিঝি পোকার একটানা কনসার্ট চলছে। মাঝে মধ্যে প্যাঁচার ডাক সমস্ত নিস্তব্ধতাকে খান খান করে ভেঙে ফেলছে। ঘুম আসছে না। সুজিত একবার বাথরুমে গেল, ফিরে এসে এক গ্লাস জল খেল। ঘড়িতে ঠিক তখন ঢং ঢং করে 1টা বেজে উঠল। বিছানায় এসে শুয়ে একবার কমলকে ডাকল। সাড়া দিল কমল তার কথায়। আশ্চর্য হয়ে জিজ্ঞেস করল সুজিত, কিরে, তুই ঘুমোসনি? জেগে আছিস? আমি তো বুঝতেই পারিনি সে কথা। তুই জেগে আছিস তা আমায় ডাকিসনি কেন? কমল উত্তরে বলল, আমি কি করে জানবো তুই জেগে আছিস? আমি ভাবলাম তোরা তিনজনে ঘুমিয়ে পড়েছিস, একমাত্র আমারই বোধহয় ঘুম আসছে না। হ্যাঁ রে, এই পাশের ঘরটা তালা দেওয়া বন্ধ রয়েছে তো, তাই না? কিন্তু আমার মনে হচ্ছে পাশের ঘরে কেউ যেন একটা আছে। তার চলাফেরার আওয়াজ পাচ্ছি মাঝে মাঝে, আবার মাঝে মাঝে ওই টাকার টুংটাং আওয়াজ পাচ্ছি। উঠে আলো জ্বালিয়ে একবার বাথরুমে যা, তারপর ফিরে এসে এক গ্লাস জল খেয়ে চুপ করে চোখ বুজে শুয়ে পড়, ঠিক ঘুম এসে যাবে। রাত 1টা বাজে, এখন গল্প ফাঁদার সময় নয়। সুজিত কমলের কথায় কোনো আমল দিতে চাইল না। তারপর এক সময়ে কখন ঘুমিয়ে পড়েছে সে নিজেও জানে না। ঘুমটা ভাঙল কমলের ডাকে। কমল তার বিছানায় চলে এসে তাকে ঠেলছে আর সুজিত সুজিত বলে ডাকছে। ধরফড় করে উঠে বসল সুজিত। কি রে কমল, কি হয়েছে? আমি ওখানে শোবো না, আমার ওখানে ঘুম আসছে না। আমি আমি এখানে তোর কাছে শোবো। সে কি রে, কি হলো তোর ওখানে? কিছু হয়নি ওখানে, আমার ঘুম আসছে না। এর বেশি কমল আর বলল না। সুজিত কি ভাবল সে বুঝল না। অমলকে সরিয়ে সে সুজিতের পাশে শুয়ে পড়ল। বড় খাট, খুব আরাম না হলেও 3 জনে শোয়া যায়। সুজিত একবার পাশে শুয়ে থাকা কমলকে বলল, এই বীরপুরুষ, তোর ওখানে শুতে ভয় করছে সে কথা বললেই তো হয়। হাত বাড়িয়ে টর্চটা জ্বালিয়ে ঘড়ি দেখল। 3টা বেজে গেছে। একসময় সবাই ঘুমিয়ে পড়ল। সুজিতদের বাগান বাড়িতে বেড়াতে এসে 4 বন্ধুর প্রথম রাতটা এভাবেই কাটল। সকালে উঠে পড়েছে সবাই।
এক কমল ছাড়া। বিমল ওকে ডাকতে গিয়েছিল, সুজিত বারণ করলো, বলল, অনেক রাতে ঘুমিয়েছে কাল, ওকে ডাকিস না, ঘুমাতে দে। ভোরের আলোতে এক অপূর্ব পরিবেশ। তিনজনেই দরজা খুলে বাইরে বেরিয়ে এসে একেবারে নিচে চলে এলো। উঁচু প্রাচীর দিয়ে ঘেরা বিশাল এলাকা, অসংখ্য গাছপালা, নানান রকম ফুলের গাছ, কত রং বেরঙের বাহার তাতে। তিনজনেই একসঙ্গে হাঁটতে লাগলো ঘাসের উপর দিয়ে। তারপর রোদ ওঠার পরে ঘরে ফিরে এলো। ঘরে এসে দেখলো কমল বিছানায় নেই, বাথরুমে। ভরত এরই মধ্যে ট্রেতে করে চা নিয়ে এসেছে। চা নামিয়ে রেখে সে দ্রুত চলে গেল। দরজা খুলে বাথরুম থেকে বের হলো কমল। রাতে ঘুম হয়নি, চোখ দুটো তার লাল লাল মতো। চারজন একসাথে চা নিয়ে বসলো। ভরত আবার এসে ঘরে ঢুকলো। কি গো দাদা বাবুরা, রাতে সব ঠিক মতো ঘুম হয়েছিল তো? কোনো অসুবিধা হয়নি তো তোমাদের? নতুন জায়গা, প্রথম দিন অনেকের চট করে ঘুম হয় না। সুজিত একবার কমলের দিকে তাকালো, তারপর বলল, তুমি ঠিক বলেছ জ্যাঠা, কমলের কাল রাতে একটুও ঘুম হয়নি। কারণ আর কিছুই না, নতুন জায়গা, অনেকেরই প্রথম দিন ঘুমটা চট করে হয় না, জানোই তো। তা হবে। ভরত আবার চলে গেল তাদের সকালের খাবারের ব্যবস্থা করতে। সদা ব্যস্ত লোক, তার ভরসাতেই তো কর্তাবাবু ছোট দাদাবাবু আর তার বন্ধুদের এখানে পাঠিয়েছে। তার কি বসে থাকলে চলবে? কমল খুব গম্ভীর, কোনো কথা বলছে না। অমল জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর কমল? তুই এত চুপচাপ, কথা বলছিস না? তুই চুপ থাকলে জমে, বল। তোরা কেউ তো কোনো কথা বলছিস না, তা আমি চুপ থাকলে দোষের কি হলো? কমল উত্তর দিল। সুজিত বলল, চল আমরা সবাই মিলে এবার বাইরে থেকে একটু ঘুরে আসি। নতুন জায়গায় এলাম, একটু ঘুরে টুরে দেখি সব। ঘরে বসে থাকলে চলবে কেন? সবাইকে একরকম জোর করেই সে নিচে নিয়ে এলো। নিচে ভরতের সঙ্গে দেখা। ভরত তাদের এখন বাইরে বের হতে বারণ করলো, কেননা সকালের জল খাবার তৈরি হয়ে গেছে। নিচে খাবার ঘরে গিয়ে বসতে বলল তাদের, সেখানেই তাদের খাবার পাঠিয়ে দেওয়া হবে। চার বন্ধুতে এসে খাবারের ঘরে ঢুকলো। গরম লুচির সাথে ছোলার ডাল আর বেগুনি, ছানার মিষ্টি, ফল। গল্প করতে করতে খাওয়া চলল। তারপর সকলে মিলে বাইরে ঘুরতে বের হলো। দুপুরে খাবার টেবিলে সবাই খেয়াল করলো কমল যেন কেমন হয়ে গেছে, একদম চুপ, কোনো কথা বলছে না। অমল বিমল দুজনেই তার কোনো কারণ খুঁজে বার করতে পারল না। হঠাৎ সকলের মনে হলো কাল সন্ধেবেলা এখানে পৌঁছানোর পর যেভাবে শুরু হয়েছিল, এই মুহূর্তে ঠিক সেই অবস্থায় তারা আর নেই। কোথায় যেন কি একটা ঘটে গেছে, অথচ কেউ কিছুই বলছে না। ঘরে এসে চারজন বসতে না বসতেই ভরত ঘরে ঢুকলো। একটু ঝুঁকে পড়ে বলল, হ্যাঁ গো দাদা বাবুরা, সব ঠিক মতো চলছে তো? কোনো অসুবিধে হচ্ছে না তো? লজ্জা করার কিছু নেই, কিছু দরকার হলে বলবে। বলেই আর দাঁড়ালো না। কি একটা কাজের কথা তার খেয়াল হওয়াতে চলল তারই উদ্দেশ্যে। ভরত চলে যেতেই শুয়ে থাকা বিমল উঠে গিয়ে সোজা দরজার ছিটকিনি তুলে দিয়ে এলো। তারপর বন্ধুদের উদ্দেশ্যে বলল, আমি বন্ধুদের সকলকেই একটা কথা বলতে চাই, এবং আমার মনে হয় আমাদের সকলেরই সে কথা মন দিয়ে শোনা দরকার। দেখ, পলাশপুর থেকে রওনা হবার সময় আমাদের নিজেদের মধ্যে যে উৎসাহ, উত্তেজনা বা আনন্দটা ছিল, কাল রাত্রিতে শুতে যাবার আগে পর্যন্ত আমাদের মধ্যে সেই ভাব বজায় ছিল, আমি এটা খেয়াল করেছি। কিন্তু আজ সকাল থেকে দেখছি সেই সুরটা যেন নষ্ট হয়ে গেছে। সবই ঠিকঠাক চলছে, কিন্তু আমাদের নিজেদের আর আনন্দ নেই। কিন্তু কেন? কি এমন হলো যার জন্য আমাদের এই বেড়াতে আসার সব মজাটাই নষ্ট হয়ে যাবে? আমাদের মধ্যে কোনো বন্ধুর যদি কিছু ঘটে থাকে, আমার একান্তই অনুরোধ সে আমাদেরকে জানাক ব্যাপারটা কি। বিমল একটু চুপ করতেই অমল বলল, কমলকেই প্রথমে আমি জিজ্ঞাসা করতে চাই, তার কি হয়েছে সে কথা সে আমাদের সবাইকে বলুক।
আমার কিছু হয়নি। কমল ঝাঁঝিয়ে উঠল। সুজিত অমলকে একটু শাসন করতে চাইল। এই, তুই সকাল থেকে ওর পেছনে এরকম লাগছিস কেন? নতুন জায়গা, মানিয়ে নিয়ে চলতে একটু অসুবিধা হতেই পারে, তাইও অত চুপচাপ হয়ে গেছে। এছাড়া আর কি হতে পারে? তা অমন অনেকেরই হয়। বাজে কথা বলছিস তোরা। তারপর সুজিতের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, তোরা, তুই আর কমল দুজনেই বাজে কথা বলছিস। অমল ঠিক কথাই বলছে, এবং তা ঘটনা। কমলের নিশ্চয়ই কিছু একটা হয়েছে, তাই ওর মতো হইচই করা ছেলে একদম চুপ করে গেছে। আমার ভাবতেই খুব আশ্চর্য লাগছে যে কমলের কিছু একটা ঘটেছে, অথচ আমরা এখনো জানি না। কিন্তু আমরা তার বন্ধু, এবং এই বন্ধুত্বটা নিয়ে আমাদের নিজেদের মধ্যে বেশ অহংকারও আছে। আরে আমার চোখকে ফাঁকি দেওয়া কি অত সোজা? আমি তোদের মধ্যে কথা কম বলি বটে, কিন্তু সব ব্যাপারে আমার খেয়াল তোদের চেয়ে অনেক বেশি। আমি এক পা এগিয়ে একথা বলতে পারি যে কমলের কিছু একটা ঘটেছে, এবং তার সবটা না হলেও কিছুটা সুজিত জানে। আমার ধারণা এটাই সত্যি। সারা ঘর চুপ, থমথমে। অমল ভাবল, বেড়াতে এসে তাদের কি হলো? তাদের নিজেদের মধ্যে এমন অবস্থা তো এর আগে কখনো হয়নি। তাদের বন্ধুত্ব অতুলনীয়। কোথায় যে গন্ডগোলটা পাকিয়েছে সেটা ধরা যাচ্ছে না। তাই সে কমলের কাছে বসল। তারপর কমলকে বলল, কি হয়েছে আর দেরি না করে বল তো। আমরা সবাই যে অস্থির হয়ে পড়েছি, এটা কি তুই এখনো বুঝতে পারিসনি? চুপ করে রইল সবাই। কমল এবার অমলের দিকে তাকিয়ে বলল, কাল রাতে এখানে একটা ঘটনা ঘটেছে, তার কিছুটা ওই সুজিত জানে। একটা ঘটনা ঘটেছে আর সুজিত তা জানে, আর তারা এখনো অবধি দুজন কিছুই জানতে পারেনি। স্থির থাকা তাদের পক্ষে অসম্ভব। এমন একটা ভাব করে অমল আর বিমল একসাথে লাফিয়ে পড়ল। কিরে সুজিত, তুই জানিস অথচ আমরা জানি না। সকাল থেকে এখন অবধি এত সময় পাওয়া গেল, অথচ আমাদের একবার বললি না কি হয়েছে? কিরে, কি ব্যাপার? না ভাই, আমার এখন সত্যি আর ভালো লাগছে না। দুজনেই সুজিতকে ধরে খুব নাজেহাল শুরু করলো। কমল বলল, ও ঠিক পুরোটা জানে না, তাই তোদেরকে বলেনি। আমি বলছি, শোন। সুজিত কমলকে থামিয়ে বলল, তুই থাম কমল, আমি যতটা জানি আগে বলে নি, তারপর তুই বলবি। অমল বিমল চুপ করে আছে। তাদের ধৈর্য আর মানে না। কি হয়েছে জানবার জন্য মন ছটফট করছে। তাড়া দিয়ে বলল, যে কোনো একজন বল তো ব্যাপারটা কি, দেরি না করে। সুজিত বলতে লাগলো, কাল আমরা যখন সবাই রাতে আলো নিভিয়ে শুয়েছি, তখনই বাইরে থেকে জোরে জোরে দরজায় ধাক্কার আওয়াজ এলো। ভরত ডাকছে, দাদাবাবু, দরজা খোলো। দাদাবাবু, ও দাদাবাবু। সুজিত উঠে দরজা খুলে দিতেই ভরত ঘরে ঢুকল। তার সাথে প্রায় জনা10 লোক। সাথে আসা লোকদের দিকে দেখিয়ে বলল, এরা সবাই তোমাদের বাড়িতে কাজ করে গো দাদাবাবু। তুমি এসেছো, অথচ তোমার সাথে দেখা হলো না, তাই সবাই তোমাদের দেখতে এসেছে। কমল এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে ভরতের দিকে। যত দেখছে তত বেশি অবাক হয়ে যাচ্ছে সে। এই লোকটাকে কেমন যেন রহস্যময় বলে ক্রমশ তার মনে হচ্ছে। তার এই সহজ সরল ভাবটাই হলো নিজেকে চিনতে না দেবার কৌশল। মুখে কোনো কথাই সে না বলে চুপ করে দেখতে লাগলো তাকে। ভরত সবার সঙ্গে পরিচয় করিয়ে চলে যাচ্ছিল। হঠাৎ কমলের দিকে তাকিয়ে একটু যেন অপ্রস্তুত হয়ে গেল। মুহূর্তের মধ্যে তা সামলে নিয়ে কমলকে বলল, কি হে দাদা, দরজা বন্ধ করে কি সব গল্প করছো? কাল রাতে ভালো ঘুম হয়নি, এখন একটু ঘুমিয়ে নিলে পারতে, তাতে শরীরটা বেশ জুৎসই হতো। আচ্ছা, আমি আসি। বলে কমলের দিকে একটু তাকিয়ে হেসে ঘর থেকে চলে গেল। কালকের ঘটনাটা কমলের কাছ থেকে শোনার পর বন্ধুরা সবাই চুপচাপ বসে, কথা বলছে না কেউ। অমল কি একটা বলতে যাচ্ছিল, তাকে থামিয়ে বিমল বলল, সবই বুঝলাম। আচ্ছা, একটা কথা বলতো, তোরা আমাদের জানাতে চাইছিলি না কেন? আর কমল, তোকে একটা কথা বলি, এটা তোর কীরকম বন্ধুত্ব?
তুই আর সুজিত জানিস, আর আমি আর অমল জানি না? সুজিত বলল, সব ব্যাপার আমার জানা ছিল না, আমিও তোদের সাথে এইমাত্র শুনলাম। জিজ্ঞাসা কর কমলকে। কাল রাতে আমরা সবাই ঘুমিয়ে পড়ার পর যে এত ব্যাপার স্যাপার ঘটেছে তার কিছুই জানি না আমি। শুধু রাত তখন 3টে হবে, কেননা টর্চ জেলে আমি তখন ওই দেওয়াল ঘড়িতে সময়টা দেখেছিলাম। যাই হোক, যা বলতে যাচ্ছিলাম শোন। কাল রাত 3টে হঠাৎ আমার ঘুম ভাঙল কমলের ডাকে। কমল আমায় ডাকছে। অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে তোর, ডাকছিস কেন? ও শুধু বলল, আমি ওইখানে শোবো না, তোর পাশে শোবো। ওইখানে শোবো না, তোর পাশে শোবো, রাত দুপুরে, এ আমার কাছে নেহাতি ছেলে মানুষের আবদার বলে মনে হলো। চোখে আমার রাজ্যের ঘুম তখন। দেখলাম অমলকে ঠেলে সরিয়ে দিব্যি সে জায়গা করে শুয়ে পড়ল। ভাবলাম হয়তো ভয়টয় পেয়েছে, কিন্তু এত যে ব্যাপার হয়েছে, ও কি কিছু আমায় বলেছে যে আমি তোদের কাছে বলবো? বিমল বলল, থাম থাম, নিজেদের মধ্যে এ নিয়ে আমার মনে হয় কথা বাড়িয়ে লাভ নেই। তার চেয়ে আমাদের করণীয় কি এখন সেটা নিয়ে আলোচনা করলে ভালো হয় নাকি? সকলেই একমত এ ব্যাপারে। আলোচনা শুরু হলো। প্রথমেই খাট দুটোকে সরিয়ে এনে একসাথে জোড়া লাগানো হলো। তাই ঘরে ঢুকে বাঁদিকের পুরো জায়গাটাই এখন খালি হয়ে গেল। ওদিকের দেওয়ালে যে দরজা রয়েছে, দরকার হলে সেটা খুলে যাতে যাওয়া আসা করা যায়, তার জন্যই এই ব্যবস্থা হলো। এ ঘর থেকে ও ঘরে যাবার ভেতর দিয়ে ওটাই রাস্তা, আর যত কিছু সে তো পাশের ঘর থেকে। ঠিক হলো দুজন দুজন করে ঘুমোবে, একসাথে সবাই জাগবার কোনো মানে হয় না, তাই এই ব্যবস্থা। কমল সুজিত আর বিমল অমল। শোবার ব্যবস্থা গতকালের মতো নয়, খাট জোড়া দিয়ে একসাথে করা হয়েছে। যারা জেগে থাকবে তারা যদি কোনো রকম আওয়াজ পায়, যারা ঘুমোচ্ছে তাদেরকেও জাগিয়ে দেবে। কথাবার্তা এইভাবেই স্থির হয়ে রইল। অমল বলল, একবার তালা খুলে পাশের ঘরটা দেখে এলে হতো না? বিমল বলল, না থাক, আজ সন্ধ্যা হয়ে গেছে, কাল সকালে দিনের আলোয় ও ঘরে যাব। আগে জানতে পারলে সকালেই আমরা ও ঘরে সবাই মিলে একবার নিশ্চয়ই যেতাম। ভরতকে ডেকে সুজিত জেনে নিল তাদের পাশের ওই বন্ধ ঘরে কি কি সব আছে। উত্তরে ভরত প্রথমে চমকে উঠেছিল, কিন্তু সবার কাছে তার সেই ভাব গোপন করে বলল, ওই ঘর খুব একটা কখনোই খোলা হয় না দাদাবাবু। তারপর একটু থেমে বলল, তোমার জেঠুমণি মারা যাবার পর এখনো অবধি একদিনও ঘর খোলা হয়নি। কর্তাদের পূর্বপুরুষের আমল থেকে এ হলো খাস ঘর। কেউ একটা যখন তখন ওই ঘরে ঢোকার অনুমতি পায় না। তারপর পরিবেশটাকে লঘু করার জন্য একটু হেসে বলল, আমার কথা আলাদা। আমি কবে যে তোমাদের হয়ে গেছি এ কথা এখন আর মনে করতে পারি না। সেই বাবার সাথে প্রথম যখন এ বাড়িতে এসে ঢুকি, তখন আমার বয়স 7 বছরও পুরো হয়নি। সেই থেকে আজ অবধি এখানেই থেকেই তো আমার সব। কর্তা সাহেব, তোমার ঠাকুর দাদা, তিনি আমায় পাঠশালায় ভর্তি করে দিয়েছিলেন। আমার আজও সে কথা মনে আছে। 7 বছর বয়সে এ বাড়িতে এসেছিলাম। এখন আমার বয়স 67 বছর। একদিন দুদিনের কি আর কথা গো। ভরত আবার পুরনো দিনের কথায় ডুবতে চাইল। এবার বিমল তাকে থামিয়ে দিয়ে বলল, জ্যাঠা, সুজিত তোমায় যা জানতে চাইলো সে কথা তুমি কিন্তু বললে না। পাশের ঘরে কি কি জিনিস আছে আমরা এ কথা তোমার কাছে জানতে চেয়েছি, তাই না? কমলের সাথে বিমলের হঠাৎ যেন একবার চোখে চোখে কথা হয়ে গেল। লোকটাকে বিমলেরও কেমন যেন রহস্যময় বলেই মনে হচ্ছে ক্রমশ। গতকালের মতো রাতের খাবার দোতলার বারান্দায় বসে সারল তারা। খাবার টেবিলের আয়োজন অনেক কিছুই ছিল, কিন্তু বন্ধুরা আজ তেমন উৎসাহ নিয়ে খেলো না। ভরত খেয়াল করলো বটে, কিন্তু কিছু বলল না। ঠিক হলো প্রথমে সুজিত আর কমল ঘুমোবে, অমল বিমল পাহারা দেবে।
তারপর রাত 2টোয় ওরা ঘুমোবে, তখন কমল সুজিত জেগে থাকবে। ভরত কালকের মতো ঘরের বাইরে শুয়ে থাকবে বলেই জানালো, দরকার হলে তাকে যেন ডাক দেওয়া হয়। বাড়ির সব আলো নিভে গেল এক এক করে। যতটা দেখা যায় সবটাই এখন অন্ধকারের দখলে। সুজিত কমল দুজনেই ঘুমিয়ে পড়েছে। পাশের ঘরের দেয়ালের গায়ে লাগানো 2টো চেয়ারে বসে আছে অমল আর বিমল। 2টো টর্চ দুজনের হাতে, কান পেতে রয়েছে পাশের ঘর থেকে কোনো আওয়াজ আসছে কিনা শুনবার জন্য। ঘড়িতে রাত 10টা। নিজেদের মধ্যে কথা বলা নিষেধ ছিল, সব ইশারাতেই বলতে হবে। তারা যে জেগে আছে এটা অন্য আর কেউ যেন বুঝতে না পারে। সাবধানে করতে হবে সব কিছু। কতক্ষণ তারা চুপ করে বসেছিল তা খেয়াল নেই। হঠাৎ শুনতে পেল পাশের ঘরে কেউ তালা খুলছে, আর তারপরেই দরজা খুলে যাবার শব্দ। একটু পরেই আবার দরজা বন্ধ করার শব্দ। এবার পাশের ঘর থেকে একটা আওয়াজ পেল। তাতে মনে হলো যেন ঘরের মধ্যে কোনো দরজা বা কিছু একটা খোলা হলো। অমল তাড়াতাড়ি দরজা খুলে বের হতে চাইল, কিন্তু বিমল ওকে হাত টেনে ধরে আটকে দিল। ঠোঁটের উপর একটা আঙুল রেখে ইশারায় ওকে চুপ করে থাকতে বলল। ঘড়িতে ঢং ঢং করে 11টা বেজে উঠল। রাত 11টা থেকে 2টোর মধ্যে আর তারা কোনো শব্দ শুনতে পেল না। দুজনেই খুব হতাশ হলো। তবে কি ভুল হলো তাদের শুনতে? তাই বা কি করে হয়? একসাথে দুজনেই আর ভুল শুনতে পারে না। তবে ঘড়িতে রাত 2টো বাজতেই তারা কমল আর সুজিতকে ডেকে দিয়ে নিজেরা শুয়ে পড়ল। আওয়াজ ঠিক মতো শুনল নাকি ভুল হলো? বিমল শুয়ে শুয়ে বার কয়েক ভাবল, তারপর ঘুমিয়ে পড়ল। অমল অবশ্য আগেই ঘুমিয়ে পড়েছে। হঠাৎ কে একটা শব্দে ঘুম ভেঙে গেল। ভোর হয়ে এসেছে। শুয়ে শুয়েই জানালা দিয়ে একবার আকাশটাকে দেখতে চাইল। ফর্সা হয়ে আসছে বটে, তবু এখনো অন্ধকার এলাকা ছেড়ে চলে যায়নি। একা বিছানায় বিমল, ঘরে আর কেউ নেই। দরজা খোলা। বাইরে এসে দেখলো বন্ধুরা 3 জন ভরতকে কি সব জিজ্ঞাসা করছে। বিমল কাছে যেতেই সুজিত বলল, কিরে, ঘুম ভেঙে গেল? বিমল সে কথার উত্তর না দিয়ে ভরতের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? তোমরা কিসের আলোচনা করছো? আমায় ডাকুনি কেন? অমল, তুই তো শুয়েছিলিস আমার পাশে, তা তুই উঠে গেলি কেন? আমায় ডাকলি না কেন? তোরা সবাই আমার সাথে এই রকম ব্যবহার করছিস কেন? আমি না তোদের বন্ধু? বিমল, তুই থাম। কি শুরু করেছিস কিছু না জেনে শুনে? অমল এইমাত্র বাইরে এসে দাঁড়িয়েছে, 1 মিনিটও বোধহয় হয়নি। আর আমি আর সুজিত দুজনেই ভরত জেঠুর ডাকে বাইরে এসেছি এই মাত্র। বাগানের মালিক কাজ করে ওই পরেশ, ওর ছেলে শেষ রাত থেকে প্রচণ্ড বমি আর পায়খানা হচ্ছে 1 নাগাড়ে। শুনে মনে হচ্ছে কলেরা বোধ হয়। এবার ভরত বলল, তাই দাদাবাবুকে ডাকতে এসেছি। সে যদি একবার মোটর সাইকেলে করে গিয়ে হাসান কবিরাজের কাছ থেকে 2টো গুলি এনে দিতে পারে। বাড়িতেই মোটর সাইকেল আছে। সুজিত মোটর সাইকেল চালাতে জানে। বন্ধুরা এ খবর জানত। সব শুনে বিমল বলল, নিশ্চয়ই নিশ্চয়ই যাবে, বই কি নিশ্চয়ই যাবে। কবিরাজের বাড়ি কত দূর? আমিও যাব সুজিতের সাথে কবিরাজের বাড়ি। চারিদিক পুরোপুরি ফর্সা। দিনের প্রথম সূর্যকে ডান দিকে রেখে ওরা সোজা এগিয়ে চলল কবিরাজের বাড়ির উদ্দেশ্যে। কবিরাজের বাড়ি এখান থেকে প্রায় 20 মাইল দূর। বারাসাতের বাগান বাড়িতে দ্বিতীয় রাত তাদের এভাবেই কাটল। সময় মতো ওষুধ দেওয়ায় পরেশের ছেলে ধীরেন রক্ষা পেল সে যাত্রা। এখন ঘুমোচ্ছে সে, কিন্তু খুবই দুর্বল হয়ে পড়েছে। সুজিতের পা দুটো জড়িয়ে ধরে কেঁদে ফেলেছে পরেশ। তার জন্যই ছেলের প্রাণ ফিরে পেল। নইলে কে যেত ডাক্তার কবিরাজ ডাকতে? হাসান কবিরাজের ওষুধ কথা বলে, কিন্তু অত দূরে গিয়ে ওষুধ আনা কখনোই সম্ভব হতো না তার পক্ষে।
চারজন একসাথে হলো দুপুরের খাবার টেবিলে। আজ দিনের বেলায় একবার পাশের ঘরটা তাদের দেখবার ছিল। অমল আর বিমল কাল রাতের কথা ওদের বলেছে। সুজিত, কমল কাল কোনো সাড়া শব্দ পায়নি। দুপুরের খাওয়া সেরে ঘরে এসে বসে গল্প করছিল বন্ধুরা মিলে। ভরত এসে ডাকল। পাশের ঘর দেখতে যাবে তারা, তাই চাবি নিয়ে এসেছে। একসাথে চারজনই উঠে পড়ল ভরতের কথায়। ঘরে ঢুকে খুবই হতাশ হতে হলো চার বন্ধুকে। অনেক কিছু এটা সেটা থাকবে আশা করেছিল তারা, কিন্তু তার মিল পেল না কল্পনার সাথে। বিশাল ঘর, বাড়ির মধ্যে সবচেয়ে বড় ঘর এটা। সারা ঘরে একটা আলমারি। আশ্চর্য, এছাড়া ঘরে আর কোনো আসবাবপত্র নেই। একটা ব্যাপারে তারা খুব আশ্চর্য হলো ভরতের কথা অনুযায়ী। সুজিতের জ্যাঠা মারা গেছেন আজ প্রায় 4 বছর। তারপর একদিনের জন্যও নাকি এ ঘরটা খোলা হয়নি। সেই থেকেই তালা বন্ধ। অথচ ঘরে ঢুকে তারা দেখল সমস্ত ঘরটাই একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও ধুলো ময়লার চিহ্ন নেই। এ কি করে সম্ভব? চাবি ভরতের কাছেই থাকে, তবে বিকেলের দিকে সবাই মিলে একবার পরেশদের বাড়িতে তার ছেলের খবর নিতে গেল। পরেশ বিছানাতেই বসেছিল ছেলের কাছে। তাদের দেখতে পেয়ে ব্যস্ত হয়ে উঠে এলো। তার কাছ থেকে ছেলের খবর নিয়ে বাড়িতে ফিরে এলো ওরা। পরেশের ছেলে এখন অনেকটাই সুস্থ। বাড়িতে ফিরেই ভরতের খোঁজ করে জানলো সে বাড়িতে নেই, হাটে গেছে। বাগানবাড়ির অনেক কিছুই হাটে বিক্রি হয়, সেসব তদারকির ভার ভরতের ওপরেই। ভরত এলে যেন একবার তাদের সঙ্গে দেখা করে। নিচে বাড়ির অন্যান্য লোকদের একথা বলে চার বন্ধু ঘরে এসে ঢুকল। আজ চারজন একসাথে রাত জাগবে, দুজন দুজন করে কালকের মতো নয়। বিমলই এ প্রস্তাব করল। কমল বলল, মাঝখানের দরজাটা ওপাশ থেকে খোলা রাখার ব্যবস্থা করার দরকার আছে। রাতে কোনো আওয়াজ পেলে আমরা যেন সঙ্গে সঙ্গে ওই ঘরে ঢুকতে পারি। তার চেয়ে আমরা সবাই মিলে যদি আজ রাতে পাশের ঘরে থাকি তাহলে কেমন হয়? সুজিত বলল, আমার মনের কথা তুই বলেছিস অমল, আমিও তাই ভাবছিলাম। ঠিকই বলেছিস, ও ঘরে রাতে থাকতে পারলে খুবই ভালো হতো, কিন্তু আমাদের সাথে তেমন তো কিছুই নেই, তাই খালি হাতে ও ঘরে রাতে থাকাটা উচিত হবে? আমার অন্তত সেটা মনে হয় না। কমল বলল, এই সুজিত, তোদের বন্দুক টন্দুক নেই এই বাড়িতে? আছে জানি, তবে কোথায় আছে জানি না। ভরত জ্যাঠা বলতে পারবে। নিজেদের বাড়ি, নিজেদের জিনিস, অথচ তুই নিজেই কিছু জানিস না। সব নাকি জানবে ওই ভরত জেঠু। কিছু মনে করিস না ভাই, তোদের এই ভরত জেঠু লোকটাকে আমার মোটেও ভালো লাগেনি প্রথম থেকে। লোকটা আসলে ভীষণ চালাক, তাই সব সময় কেমন একটা বোকার মতো সেজে থাকে। আসলে ও একটা... কথাটা শেষ হলো না কমলের। সে হঠাৎ ব্রেক কষে থেমে গেল ঘরের ভেতর অন্য লোকের উপস্থিতিতে। নিজেদের মধ্যে কথায় তারা এতই ডুবে গিয়েছিল যে সন্ধ্যা ঘনিয়ে অন্ধকার হয়ে গেছে তা খেয়াল করেনি। আর ভরত যে কখন এসে ঘরে ঢুকেছে তা জানতেও পারেনি। আলো জ্বালবার পর ভরতকে সামনে দাঁড়ানো দেখে কমল যেন বেশ অসুবিধাতেই পড়ে গেল। সুজিত বলল, আচ্ছা জ্যাঠা, আমাদের বন্দুকটা কোথায়? বন্দুক? বন্দুক দিয়ে কি হবে? শিকার করতে যাবে নাকি রাত্রি করে? যত সব পাগলামি। ভরত হেসে উড়িয়ে দিতে চাইল, সহজ হবার চেষ্টা করল। কেউ কখনো কোনো ব্যাপারে অপ্রস্তুত হয়ে পড়লে চুপ করে থাকলে তার অস্বস্তি বাড়ে বই কমে না। ভরতকে দেখতে পেয়ে কমল খুবই অস্বস্তির মধ্যে পড়ে গিয়েছিল, কিন্তু কথা একবার শুরু করলে অস্বস্তির ভাবটা অনেকটা কাটিয়ে ওঠা যায়। তাই উত্তরে কমল বলল, না জেঠু, এ আমাদের পাগলামি নয়। বন্দুক একটা আমাদের খুব দরকার। আজ দুদিন ধরেই রোজ বেশি রাতে কিছু না কিছু ঘটনা ঘটছে। আমরা চারজনই তার সাক্ষী। তোমায় অবশ্য বলা হয়নি কথাগুলো। তুমি আমাদের কাছে এসে একটুখানি বসো তো স্থির হয়ে। তোমার সাথে পরামর্শ দরকার আছে আমাদের। অমল, এই তুই উঠে গিয়ে দরজার ছিটকিনিটা লাগিয়ে দিয়ে আয় তো। ছেলেরা সবে দুরাত কাটিয়েছে। তাদের কাছ থেকে দুরাতের অভিজ্ঞতার কথা শুনল ভরত। সে আছে দীর্ঘদিন এই বাড়িতে।
তার অভিজ্ঞতার কথা কার কাছে বলবে? তাই প্রথমটাই সে ওসব কিছু না, তোমরা ওসব নিয়ে কোনো মাথা ঘামিও না, বেড়াতে এসেছো 2-4 দিনের জন্য, খাও দাও মজা করো, বাজে ব্যাপারে চিন্তা করে আনন্দ নষ্ট করো না, এসব বলে এড়িয়ে যেতে চাইল। কিন্তু ছেলেদের জিদের কাছে একসময় তাকে চুপ হয়ে যেতে হলো, রাজি হতেই হলো তাদের কথায়। মাঝখানের দরজাটা আজ রাতে খোলাই রইল। আজ আর ভরত বারান্দায় রইল না, সে ছেলেদের সাথে ঘরের মধ্যেই রইল। বন্দুক তার কাছে, ছেলেদের কাছে বন্দুক সে দেয়নি, মোকাবেলা সেই প্রথমে করবে। সে থাকতে দাদাবাবুরা প্রথমে মোকাবেলা করবে, তা কি করে হয়? রাত তখন 12টা, সবাই ঘুমিয়ে পড়েছে, 4 বন্ধু আর ভরত জেগে। হঠাৎ পাশের ঘরের দরজা খোলার শব্দে একসাথে সবার কান খাড়া হলো। বিমল ইশারায় সবাইকে চুপ করে থাকতে বলল। একটু পরেই আবার শুনতে পেল মেঝেতে কাঁচা টাকা পড়লে যেমন শব্দ হয় তার আওয়াজ। ক্ষিপ্ত চিতার মতো এক লাফে ভরত দরজা ঠেলে পাশের ঘরে ঢুকে গেল। ছেলেরাও সবাই গেল তার পেছন পেছন। অন্ধকার ঘর, কিছুই দেখা যাচ্ছে না। তাড়াতাড়িতে 2টো টর্চই আনতে ভুলে গেছে। কমল ফিরে এসে বিছানায় রাখা টর্চ 2টো নিয়ে এলো। টর্চের আলোতে ঘরের মধ্যে কিছুই দেখতে পেল না তারা। একসময়ে আলো নিভিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকলো সবাই, সব চুপচাপ, কোনো সাড়া শব্দ নেই। উত্তেজনায় টান টান হয়ে আছে সব। হঠাৎ যেন মনে হলো কে যেন এগিয়ে আসছে তাদের দিকে। অন্ধকারে একটা আবছা ছায়ামূর্তি। কে কে তুমি? ভরত চেঁচিয়ে উঠল। অন্ধকারেই বন্দুক তাক করলো ছায়ামূর্তির দিকে। সুজিত সুইচ বোর্ডের কাছেই দাঁড়িয়েছিল। বাতি জ্বালাবার জন্য সুইচে হাত রাখতেই কথা শুনতে পেল। শুনলে ভয়ে হিম হয়ে যায় এমন একটা হিস হিসে শব্দে ছায়ামূর্তি বলে উঠল, খবরদার, বাতি জ্বালাবে না, বাতি জ্বালাবে না বলে দিলাম। আমি আলো একদম সহ্য করতে পারি না। অন্ধকার, অন্ধকার আমি পছন্দ করি, তাই তো আমার বাস অন্ধকারে। বন্দুকের গুলিতে আমার কোন ক্ষতি করতে পারবে না, তাই তাই বন্দুকটা নামিয়ে রাখো। কমল সাহস করে বন্ধুদের মধ্যে প্রথম কথা বলে উঠল, কিন্তু কিন্তু বাতি না জ্বালালে আমরা আপনাকে দেখবো কি করে? অন্ধকারে তো আমরা কিছুই দেখতে পাচ্ছি না। আমাকে তোমরা সহ্য করতে পারবে না। আলোতে আমায় দেখলে তোমরা নিজেদের আর ঠিক রাখতে পারবে না। তোমাদের সাহসের আমি প্রশংসা করছি, কিন্তু আলোতে আমায় তোমরা দেখতে চেয়েও না। আর তাছাড়া আমি বহুকাল আলো দেখিনি, তাই আলো এখন আমার আর সহ্য হয় না। আপনি কে? সুজিত প্রশ্ন করল ছায়ামূর্তিকে। একটু হাসল সে সুজিতের প্রশ্ন শুনে। সবাই তার সে হাসি শুনতে পেল। তারপর সে বলল, আমিও তোমার মতো এই বাড়িরই একজন। আজ বহু বছর ধরে এখানে রয়েছি, কিন্তু আমি এখন ক্লান্ত হয়ে পড়েছি, আর পাচ্ছি না এ বোঝা বইতে। তুমি ইচ্ছা করলেই আমায় মুক্তি দিতে পারো। দেবে দেবে আমায় মুক্ত করে দেবে? আমি আপনাকে মুক্তি দিতে পারি? কি বলছেন আপনি? সুজিত অবাক হয়ে প্রশ্ন করল তাকে। হ্যাঁ সুজিত বাবু, তুমি ইচ্ছা করলেই পারো।
অমল চুপ করেছিল, এবার কথা বলে উঠল। আপনি সুজিতকে চেনেন? শুধু শুধু সুজিত নয়, আমি ওদের বাড়ির সবাইকে চিনি। সুজিতের বন্ধু অমল, বিমল, কমল, তোমাদের তিনজনকেও চিনি আজ 2 দিন হলো। ছায়ামূর্তির প্রথম আবির্ভাবে সবাই যেমন ভয় পেয়ে গিয়েছিল, তার সাথে কথা বলার পর তাদের কিন্তু আগের মতো সেই ভয়টা আর করছে না। সবাই মিলে এক অজানা উত্তেজনা উপভোগ করছে। তাদের মনের অবস্থা বুঝতে পেরে ছায়ামূর্তি আবার বলল, তোমরা কতক্ষণ আর এভাবে দাঁড়িয়ে থাকবে? তোমাদের ঘরে গিয়ে সবাই বিছানায় গিয়ে বসো, মাঝখানের দরজাটা খোলা রাখো। আমি এ ঘর থেকেই তোমাদের সঙ্গে কথা বলতে পারবো, দরজাটা শুধু খোলা রাখলেই হবে। তারপর ভরতকে উদ্দেশ্য করে বলল, যাও ভরত, তুমিও ছেলেদের সাথে ও ঘরে গিয়ে বসো। তারপর সারা রাত ধরে অনেক কথা বলল ছায়ামূর্তি তাদের সঙ্গে। কথা শুনতে শুনতে কখন যে তারা ঘুমিয়ে পড়েছে সে তারা বুঝতেও পারেনি। পরদিন অনেক বেলা করে সবার ঘুম ভাঙল। ভরত তখনও মেঝেতে শুয়ে অকাতরে ঘুমোচ্ছে, তার পাশে বন্দুক, একটা হাত তার উপরে তখনও রাখা। তৃতীয় রাতটা এভাবেই কেটে গেল। 4 বন্ধুর বাগানবাড়িতে বেড়াতে আসার কাহিনী এখানেই শেষ। কিন্তু কিছু কিছু ঘটনার সমাপ্তির পরেও উপসংহার বলে একটা ব্যাপার থেকে যায়, যা না জানলে মনে হয় শেষ হয়েও যেন শেষ হলো না। তাই সেদিন ছায়ামূর্তির কাছ থেকে সব কথা শুনবার পর 4 বন্ধু আর ভরত মিলে একটা রুদ্ধদ্বার বৈঠক সেরে ফেলল। বিমল কাগজ পেন নিয়ে একটা লিস্ট করে ফেলল কোনটার পর কোন কাজ তাদের করতে হবে। সকালের জল খাবার খেয়ে তারা লেগে গেল তাদের কাজে। ভরত অবশ্য সাথেই রইল। সবাই এক সময়ে ভরতকে ভুল ভেবেছিল, সে কথা মনে করে তারা বারবার ভরতের কাছে ক্ষমা চেয়ে নিয়েছে। খাস ঘরে তারা ঢুকলো ঘরের ভেতর দিয়ে, যাতে বাইরে থেকে কেউ কিছু বুঝতে না পারে, আর তাদের নিজেদের ঘরের ছিটকিনি তুলে দিল ভেতর থেকে। এ বুদ্ধি ভরতে। খাস ঘরে ঢুকে প্রথমে তারা আলমারি খুলল, সেখানে একটা সিঁড়ি দেখতে পেয়ে নিচে নেমে এলো। তারপর সেই সিঁড়ি ধরে সোজা চলে এলো বিরাট এক ঘরের মধ্যে। ছায়ামূর্তির কথা মতো সেখানে তারা দেখতে পেল 5টা কলসি। প্রত্যেকে একটা করে কলসি নিয়ে ঘর থেকে বেরিয়ে এলো। দেখে সবাই অবাক হয়ে গেল, কলসি ভর্তি মোহর, চকচক করছে। সুজিত আর বিমল মোটরসাইকেল চেপে বাস রাস্তায় গিয়ে এক পেট্রোল পাম্প থেকে ফোন করে সুজিতের বাবার অফিসে খবর দিয়ে ফিরে এলো। খবর পেয়ে তিনি তক্ষুনি গাড়ি নিয়ে সোজা চলে আসেন বাগানবাড়িতে, বিপদ কিছু হলো কিনা এ চিন্তা করে। ফোন করে ছেলেরা অবশ্য বিপদের কথা কিছু না বললেও তার যেন কেমন মনে হয়েছিল কিছু একটা নিশ্চয়ই ঘটেছে, নইলে উত্তেজনার বদলে তাদের গলা এত শান্ত থাকে কি করে। এসে সব দেখে শুনে থমকে গেলেন তিনি। এত বিরাট একটা ব্যাপার যে ঘটে যেতে পারে এ তিনি স্বপ্নেও চিন্তা করতে পারেননি। পূর্বপুরুষের কিছু ধন সম্পত্তি ওই বাগান বাড়িতে কোথাও লুকানো আছে এটা তার জানা ছিল। তিনি জানতেন মাঝে মধ্যে একজনকে নাকি বাড়ির মধ্যে রাত দুপুরে চলাফেরা করতে দেখা গেছে। ছেলেদের তিনি এসব কিছুই বলেননি। তার প্রথম কারণ ছিল ভরত আছে, সে থাকতে ওদের কোনো ক্ষতি হবে না। আর দ্বিতীয় কারণ হলো ছেলেদের অ্যাডভেঞ্চারের এই তো বয়স, আর সুজিতের বন্ধু, তাই তাদের কোনো ক্ষতি হবে না, এ ছিল তার দৃঢ় বিশ্বাস। সব দেখে শুনে ছেলেদের খুব প্রশংসা করলেন তিনি। তারপর এক সময়ে সবাই মিলে বাড়ির পথে রওনা হলেন পলাশপুর। তারপর কেটে গেছে অনেকগুলো বছর। কলকাতা শহরে আজ সবচেয়ে বড় যে কারখানা, যার নাম সবাই জানে, বলে দেবার প্রয়োজন নেই নিশ্চয়ই,
তার মালিক হলেন 4 জন: অমল, বিমল, কমল এবং সুজিত। কেমন লাগলো আমাদের আজকের নিবেদন অবশ্যই কমেন্ট করে জানান। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। খুব শীঘ্রই আমরা ফিরে আসব নতুন গল্প নিয়ে। সবাই সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।